Assalamu alaikum wa rahmatullah. Hey everybody, welcome to my class. Today I'm going to talk about important rules of sending sentence. First of all, আমি যে বিষয়টি বলতে চাই, তোমরা যারা আমার এই ক্লাসে একেবারেই নতুন, অবশ্যই আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যেন পরবর্তী ক্লাসগুলো তুমি সবার আগে পেয়ে যাও। ওকে, লেটস গেট স্টার্টেড। চেঞ্জিং সেন্টেন্সের কথা যদি বলতে যাই, যে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে, আমাদের একাডেমিক এক্সামগুলোতে তো চেঞ্জিং সেন্টেন্স আছেই 6 টু ইন্টারমিডিয়েট পর্যন্ত। এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড আদার গভর্নমেন্ট যে জবগুলো আছে সবগুলোতে দেখা যায় এই চেঞ্জিং সেন্টেন্স থেকে কোশ্চেন এসেই থাকে। সো এজন্যই আজকের এই ক্লাসটি। লেটস গেট স্টার্টেড। আমার এই ক্লাসের প্রথমে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে ডিসকাস করব, দেন গ্রাজুয়ালি আমাদের যে ধাপগুলো রয়েছে ওটি দেখাবো। দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ফার্স্ট যে রুলটি রয়েছে, অনলি বা অ্যালোন। এটা খুবই পরিচিত একটা বিষয়, যেটা ক্লাস 6-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড অন্যান্য যে এক্সামগুলো আছে অনেক সময় এটা দিয়ে দেয়। সো অবশ্যই দেখো ইজিলি কিভাবে আমরা মনে রাখতে পারি অনলি বা অ্যালোন দ্বারা। তিনটি কথা এখানে মনে রাখতে হবে। এই অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বা বিভিন্ন পার্সনকে আইডেন্টিফাই করে থাকে, তাহলে এই অনলি বা অ্যালোনের পরে যখনই আমরা ব্যক্তি দেখব, জাস্ট এখানে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখো অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করব। অনলি বা অ্যালোনের পরিবর্তে কি ব্যবহার করব? আমরা হচ্ছে অনলি বা অ্যালোনের পরিবর্তে এখানে নান বাট ব্যবহার করব। অবশ্যই তোমরা এটা মনে রাখবে, অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট ব্যবহার করতে হবে যখন ব্যক্তি বুঝাবে। দেন যে বিষয়টা আছে, বস্তু যখন বুঝাবে তখন আমাদের নাথিং বাট ব্যবহার করতে হবে। তিনটি কথা বলেছিলাম, যখন ব্যক্তি বুঝাবে নান বাট, যখন বস্তু বুঝাবে নাথিং বাট, অ্যান্ড যখন বয়স বা সংখ্যা থাকবে অনলি এর পরে, তখন আমাদের নট মোর দেন অথবা নট লেস দেন এই দুটি জিনিস দিয়ে করতে পারবো। তোমরা যারা বিভিন্ন গভর্নমেন্ট এক্সামগুলো দিবে, এখানে হয়তো বা নট মোর দেন না দিয়ে নট লেস দেনটাও দিতে পারে, এই জন্য এটি দেওয়া। আর তুমি রিটেন এক্সামগুলোতে অবশ্যই যে কোনো একটি দিয়ে করবে, হয়তো বা নট মোর দেন অথবা নট লেস দেন। আই হোপ তোমরা বুঝতে পেরেছো বিষয়টি। ফর এক্সাম্পল, অনলি আল্লাহ। দেখো এখানে আল্লাহ অনলি এর পরে থাকাতে এখানে ব্যক্তিকেন্দ্রিক বোঝানোর হয়েছে বলে এখানে আনসারে দেখো আমরা কি দিয়েছি, নান বাট ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? নান বাট। এরপরে দেখো, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। একমাত্র আল্লাহ আমাদেরকে কি সাহায্য করতে পারে। এইখানে একটা জিনিস গুরুত্ব দিয়ে মনে রাখবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় অর্থের কোনো পরিবর্তন আসবে না, নো সেন্স অফ মিনিং। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আল্লাহ ব্যতীত কেউই আমাদের সাহায্য করতে পারে না, অর্থের কোনো পরিবর্তন হয়নি। নেক্সট যেটা আছে দেখো, অনলি এর পরে ইংলিশ বুক রয়েছে। ইংলিশ বুক, ইংলিশ বুক হচ্ছে একটি বস্তুগত বিষয়। সো অনলি এর পরে যখন বস্তু বুঝাবে, অবশ্যই আমি বলেছিলাম অনলি এর পরে যখন বস্তু থাকবে তখন কিন্তু নাথিং বাট ব্যবহার হবে। দেখো আমরা জাস্ট এখানে অনলি এর পরিবর্তে কি ব্যবহার করেছি? নাথিং বাট। আই নিড নাথিং বাট ইংলিশ বুক। ইংরেজি বই ছাড়া আমার কোনো কিছুই দরকার নেই, তার মানে আমার একমাত্রই কি ইংরেজি বই দরকার। নেক্সট যে এক্সাম্পল রয়েছে দেখো, তাসনিয়া ইজ অনলি 12 ইয়ার্স ওল্ড।
এখানে বয়স বা সংখ্যা বোঝানো হয়েছে, এজন্যই এটার পরিবর্তে আমাদের কি আনতে হবে? অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন। আই হোপ তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। এখানে অবশ্যই কি আমাদের নট মোর দেন অথবা নট লেস দেন দিলেই হবে। নেক্সট যে নিয়মটি রয়েছে দেখো, এভরি যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। এটা অনেক এক্সামে এসে থাকে, তোমরা হয়তো অনেক এক্সামে এটা পেয়েছো অলরেডি। সো এটা খুব সহজেই করা যায়। দেখো এভরি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? এভরি এর পরিবর্তে হচ্ছে এভরি এর পরিবর্তে কি ব্যবহার করব? দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে কি ব্যবহার করব? দেয়ার ইজ নো। প্লাস হচ্ছে এভরি এর পরের শব্দ, এভরি এর পরের শব্দ, দেন আমাদের ব্যবহার করতে হবে একটি বার ব্যবহার করতে হবে। তাহলে আমরা যখন এভরি পাবো, আমরা অবশ্যই এভরি এর পরিবর্তে কি দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের যে শব্দ থাকবে ওটি লিখবো, অ্যান্ড এরপরে বার দিতে হবে প্লাস আমাদের পরবর্তী যে অংশ আছে সেটি লিখে দিতে হবে। ফর এক্সাম্পল, এভরি মাদার, দিস ইজ ভেরি পপুলার সেন্টেন্স, যেটা অনেকেই জানো। এখানে এভরি মাদার এই বাক্যটি অনেক অনেক জায়গাতেই পেয়ে যাবে। সো এভরি যুক্ত বাক্য আছে, এটাকে অবশ্যই নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেখো আমি কি ব্যবহার করেছি। এভরি এর পরিবর্তে দেখো আমি একটু যদি এখানে দেখাতে চাই তোমাদেরকে, এভরি এর পরিবর্তে ব্যবহার করেছি দেখো দেয়ার ইজ নো। কি ব্যবহার করেছি? দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরে যে ওয়ার্ডটি ছিল মাদার, দেখো এখানে মাদার, আমি মাদার ব্যবহার করেছি। যে বিষয়টি বলেছিলাম বার্ড ব্যবহার করতে হবে, দেখো এখানে বার্ড ব্যবহার করলাম। প্লাস আমাদের পরে যে অংশটুকু ছিল লাভচার ফ্যামিলি, এখানে লাভচার ফ্যামিলি ব্যবহার করেছে। আই হোপ তোমরা অনেক সুন্দর করে বিষয়টি বুঝতে পেরেছো। অ্যান্ড আমাদের পরবর্তী যে নিয়মটি রয়েছে একটু খেয়াল করে দেখো, অলওয়েজ মোস্ট ইম্পর্টেন্ট, অলওয়েজ যুক্ত বাক্যটা এসেই থাকে প্রায় এক্সামগুলোতে। অলওয়েজ যুক্ত কোনো আমরা কে যখন নেগেটিভ করব, অলওয়েজ যুক্ত কোনো বাক্যকে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে কি করব? নেগেটিভ করব, তখন অবশ্যই অলওয়েজ এর পরিবর্তে নেভার, অলওয়েজ এর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? নেভার। অ্যান্ড অলওয়েজ এর পরের যে শব্দটা থাকবে এখানে আমাদের অবশ্যই এটার অপোজিট ওয়ার্ডটি লিখতে হবে। দেখো অলওয়েজ এর পরের শব্দের কি লিখতে হবে? বিপরীত শব্দ লিখতে হবে। অলওয়েজ এর পরের শব্দের কি ব্যবহার করতে হবে? বিপরীত শব্দটা ব্যবহার করতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবা, অলওয়েজ এর পরের শব্দের কি ব্যবহার করতে হবে? বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। এন্ড বাকি অংশ, ফর এক্সাম্পল আই অলওয়েজ লাভ মাই মাদার, এখানে দেখো বাক্যে অবশ্যই কি আছে? অলওয়েজ আছে। সো অলওয়েজ থাকলে কি ব্যবহার করতে হবে? অবশ্যই কি এখানে অলওয়েজ এর পরিবর্তে নেভার, আমি দেখো এখানে নেভার ব্যবহার করেছি। দেন যে বিষয়টি, অলওয়েজ এর পরে যে একটি শব্দ ছিল লাভ, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে হেট, দেখো আমি এখানে হেট ব্যবহার করেছি। দেন বাকি অংশ মাই মাদার এখানে বসিয়ে দিয়েছি। অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। সো এইভাবে আমরা যদি মনে রাখি অবশ্যই আমাদের এক্সামে ভুল হবে না। অ্যান্ড আমি তোমাদের জন্য আরো কিছু এখানে বিপরীত শব্দ ব্যবহার করেছি, তোমরা একটু দেখো বিপরীত শব্দগুলো। কাইন্ড থাকলে কি আনকাইন্ড, রেসপেক্ট থাকলে কি ডিসরেসপেক্ট, তারপরে পোর থাকলে রিস, অ্যাক্টিভ লেজি, পাঞ্চুয়াল সময়নিষ্ঠ লেট, হ্যাঁ দেরি, অনেস্ট ডিসঅনেস্ট, এইগুলো বিভিন্ন এক্সামে থাকে। এজন্য
এই বিষয়টাও তোমরা কি একটু নোট করে রাখবে। অবশ্যই কি এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে। আমি আবার বলছি, কাইন্ড থাকলে আনকাইন্ড, রেসপেক্ট থাকলে কি ডিসরেসপেক্ট, পোর থাকলে রিস, অ্যাক্টিভ থাকলে লেজি, পাঞ্চুয়াল থাকলে হচ্ছে আমাদের লেট ব্যবহার করতে হবে। এর পরবর্তী যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুল রয়েছে দেখো, মাস্ট, মোস্ট ইম্পর্টেন্ট মাস্ট, যেটা আমাদের প্রায়ই এক্সামে দেখা যায়। এক কথায় এখানে যে নিয়মগুলো দিয়েছি এইগুলাই মূলত কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে কোশ্চেনটা হয় এখান থেকে এসে থাকে, অবশ্যই কি এখান থেকে আসে। আর এই মাস্টের পরিবর্তে আমরা দুইভাবে আনসার করতে পারি, যদিও আমি এখানে একভাবেই দিয়েছি, তবু আজকে তোমাদেরকে জানিয়ে রাখবো। বিকজ এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো আছে ওখানে এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট না দিয়ে ক্যান নট হেল্পও ব্যবহার করতে পারে। সো মাস্ট যখন দেখবো অবশ্যই দুইভাবে আনসার করা যায়। মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট দিলেই লিখিত পরীক্ষায় হয়ে গেল। আর কেউ যদি এমসিকিউ কোশ্চেনে ক্যানট বাট না দেখে ক্যান নট হেল্প পেয়ে যাও, অবশ্যই ক্যানট হেল্পের পরে মেইন ভার্বের সাথে কি থাকবে, আইএনজি থাকবে। যেমন এখানে অবশ্যই কি যদি আমি এখানে ক্যানট হেল্প ব্যবহার করতাম তখন কিন্তু অবে থাকতো না, হয়ে যেত কি অবেইং, আইএনজি যোগ হয়ে যেত। আই হোপ তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। নেক্সট যে বিষয়টি রয়েছে দেখো, এক্সাম্পল একটু বলি, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই পিতামাতাকে কি মান্য করতে হবে। উই ক্যানট বাট অবে আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে মান্য না করে পারি না। এখানে কিন্তু একটু খেয়াল করে দেখো মিনিং এর কোনো কি পরিবর্তন হয়নি। অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার সময় অর্থের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। অনেক গুরুত্ব দিয়ে এই বিষয়টি মনে রাখতে হবে। আমরা অনেক সময় অর্থ পরিবর্তন হলো কি হলো না এই বিষয়টা ব্রেনে রাখি না। সো এইটা পরিবর্তন হয়ে গেলে কিন্তু আবার সমস্যা আছে, আনসারটা হবে না। আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে লাস্ট নিয়ম রয়েছে দেখো, যদি কখনো আমরা বাক্যের মধ্যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত কোনো বাক্য পেয়ে থাকি বা বাক্যের মধ্যে আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমরা এই যে এখানে নোট করে দিয়েছি, সুন্দর করে নোট করে দিয়েছি দেখো। প্রথমে সাবজেক্ট লিখব, দেন আমাদের ভার্ব, আর এই ভার্বের পরেই হচ্ছে মেইন কাজটা, নট ব্যবহার করতে হবে। যে ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, বিশেষ করে এখানে অক্সিলিয়ারি ভার্বই থাকবে, এগুলোর পরে একটি নট যোগ করব। দেন যে অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম এটার অপোজিট ওয়ার্ড লিখতে হবে, বিপরীত শব্দ, প্লাস বাকি অংশটা লিখতে হবে। ফর এক্সাম্পল, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দেখো এখানে বাক্যের মধ্যে অনেস্ট অ্যাডজেক্টিভ, ম্যান হচ্ছে নাউন। সো এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের বলেছিলাম কি সাবজেক্ট প্লাস ভার্বের পরে একটি নট ব্যবহার করতে হবে। দেখো এখানে আমি নট ব্যবহার করেছি, নট প্লাস হচ্ছে এই যে অনেস্ট ছিল হয়ে গেছে কি ডিসঅনেস্ট। এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন বিপরীত শব্দটা করব, এই বিপরীত শব্দ করার সময় আমাদের অ্যাডজেক্টিভের যে বিষয়টা আসবে সেটা কি ভাওয়াল যুক্ত ওয়ার্ড এসেছে নাকি কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড এসেছে। দেখো আমাদের এখানে অনেস্টের পূর্বে যেহেতু আর্টিকেল হিসেবে বা ডিটারমিনার হিসেবে অ্যান্ড ব্যবহার হয়, বাট আমি যখন এটার বিপরীত শব্দ লিখলাম হয়ে গেল কি ডিসঅনেস্ট। এই যে আমি উপরে দেখিয়েছিলাম এইগুলা, এখান থেকে এটাও কাজে লাগবে, আবার এই ক্ষেত্রেও তোমার কি এগুলা কাজে লাগবে। সো অবশ্যই এইগুলা গুরুত্ব দিয়ে দেখবে এই বিপরীত শব্দগুলা। অ্যান্ড দেখো এখানে যখন ডিসঅনেস্ট হয়ে গেল, ডি হচ্ছে কনসোনেন্ট, এই জন্য আমাদের এইখানে ছিল হচ্ছে অ্যান, বাট ওইখানে হয়ে যাবে কি আমাদের কিন্তু কনসোনেন্ট আসার জন্য, এখানেও যদিও কনসোনেন্ট, এখানে হয়ের মতো প্রোনাউন্সিয়েশন আসে নাই। আর্টিকেলের ক্লাস আমি দেখিয়েছিলাম, যারা আর্টিকেলের ক্লাসটি করো নাই ঝটপট অবশ্যই আমার চ্যানেল থেকে আর্টিকেলের ক্লাসটি দেখে নিবে, তাহলে আর্টিকেলের স্পেশাল একটা ক্লাস পেয়ে যাবে তুমি।
তাহলে আমরা এখানে এন হয়েছিল, বাট এখানে যখনই বিপরীত শব্দ করলাম ওই মানে কনসোনেন্টের মতো প্রোনাউন্সিয়েশনটা চলে আসছে বা কনসোনেন্টও আছে, এর জন্য আমাদের এই হয়েছে এখানে। আই হোপ তোমরা প্রত্যেকে এটা বুঝতে পেরেছো। অ্যান্ড এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আরো দু একটি নিয়ম আছে, বাট এইগুলা হচ্ছে বেশি এক্সামে এসে থাকে, এই জন্য এটি দেওয়া। আমার হচ্ছে প্র্যাকটিস ক্লাসে ব্যতিক্রম যে দু একটি বিষয় রয়েছে ওইটা তোমরা পেয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, স্টে কানেক্টেড উইথ মি। নেক্সট যে আমাদের বিষয়টি রয়েছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ দেখো একটু খেয়াল করে। এখানে গুরুত্বপূর্ণ যে নোটটি আছে দেখো, অ্যাফার্মেটিভ, যেটি পূর্বেও বলেছি আমি, যদি বাক্যটা হ্যাঁ বোধক থাকে, অ্যাফার্মেটিভ থাকে, করতে হবে কি নেগেটিভ। অ্যাফার্মেটিভ থাকলেই হবে কি নেগেটিভ, অ্যান্ড নেগেটিভ থাকলে করতে হবে কি অ্যাফার্মেটিভ। অবশ্যই এটা মনে রাখতে হবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পড়ার সময় আমাদের যদি বাক্যটা হ্যাঁ বোধক থাকে হয়ে যাবে কি না বোধক, বাট এখানে মিনিং এর কোনো পরিবর্তন করা যাবে না। 100% এখানে মিনিং এর পরিবর্তন করলেই তুমি ধরা খাইছো, এখানে মিনিং এর পরিবর্তন করা যাবে না। দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত, এখানে মেইনলি হচ্ছে দুটি কোশ্চেন সেটআপ করা হয়, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত এন্ড আরেকটা হচ্ছে মেইন ভার্ব যুক্ত। দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব যুক্ত কোনো অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করার নিয়ম, আমাদের যে অক্সিলিয়ারি ভার্বটা বাক্যে থাকবে শুরুতে আমরা ওটা লিখবো। দেখো এখানে আমাদের শুরুতেই কি অক্সিলিয়ারি ভার্বটা লিখতে হবে, এন্ড প্রদত্ত বাক্যের যে একটা সাবজেক্ট থাকে সাবজেক্টটা আমাদের লিখতে হবে, প্লাস বাকি অংশ হবে, এন্ড লাস্টে যে অবশ্যই কি কোশ্চেন মার্ক দিতে হবে। আরেকটি কথা বলেছিলাম, দেখতে হবে বাক্যটা কি হ্যাঁ বোধকে আসছে না না বোধকে। যদি হ্যাঁ বোধকে এসে থাকে তাহলে কিন্তু আমাদের করতে হবে না বোধক, এন্ড যদি না বোধকে এসে থাকে তাহলে নট জাস্ট বাদ দিয়ে দিতে হবে। এখানে একটু দেখো আমি দুটি এক্সাম্পল দেখিয়েছি এজন্যই। হি হ্যাজ ডান দ্য সাম, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, বিকজ এখানে মেইন ভার্ব আছে, আর মেইন ভার্বকে সাহায্য করে কি অক্সিলিয়ারি ভার্ব। সো এখানে আমরা পেয়ে গেছি আমাদের যে নিয়ম ছিল অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করার নিয়ম, আমরা শুরুতে কি অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসছি দেখো হ্যাজ, এন্ড আমাদের দেখতে হবে বাক্যটা কি হ্যাঁ বোধক না না বোধক। তাহলে এখানে দেখো পরিপূর্ণ বাক্যটা হ্যাঁ বোধক আছে, সে কাজটি করে অঙ্কটি করেছে, তাহলে এখানে হ্যাজেন্ট হয়ে যাবে, কি হয়ে যাবে হ্যাজেন্ট। প্লাস বলেছিলাম প্রদত্ত বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে এখানে কে ছিল হি। সো আমি এখানে দেখো হি ব্যবহার করেছি, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ বিষয়টি। অ্যান্ড যে বিষয়টি আছে দেখো আমাদের বাকি অংশ প্লাস কোশ্চেন মার্ক, এখানে ডান দ্য সাম ছিল, এখানে দেখো ডান দ্য সাম, অ্যান্ড লাস্টে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক দিতেই হবে। কোশ্চেন মার্ক যদি তোমরা না দাও তাহলে কষ্ট করে কোনো লাভ নেই, কোনো মার্ক পাবে না। ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, এই বাক্যটি একটু খেয়াল করে দেখো, এখানে ক্যানট আছে। ক্যানট যখন থাকলো এখানে কিন্তু শুধু ক্যান নেই, নেগেটিভ চলে আসছে। সো যখনই নেগেটিভ দিয়ে থাকবে আমি বলেছিলাম অবশ্যই নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, অ্যান্ড অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ। সো ফার্স্ট অফ অল যে কন্ডিশন আমাদের যে অক্সিলিয়ারি ভার্ব আছে সেটা শুরুতে আনবো, তারপর প্রদত্ত বাক্যের সাবজেক্ট দেখো এখানে সাবজেক্ট ছিল দে, এখানেও দে ব্যবহার করেছি, অ্যান্ড আমাদের বাকি অংশ এক্সটেনশন যতটুকু ছিল ডু দি ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক ব্যবহার করেছি। আর লাস্টে অবশ্যই কি যেন দিতে হয়, আমাদের তো বলেই দিছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ব্র্যাকেটে লেখা থাকবে। ব্র্যাকেটের মধ্যে যখন ইন্টারোগেটিভ দিছে তার মানেই তোমার 100% শিওর হয়ে গেছো কোশ্চেন মার্ক লাস্টে ব্যবহার করতেই হবে। যদি অনেকে আছে আমরা এক্সামে কোশ্চেন মার্ক ব্যবহার করতে ভুলে যাই, সো তুমি যতই আনসার ভালো করে করো কারেক্ট এক্স্যাক্টলি
করলেও আমার এখানে কোশ্চেন মার্ক যদি না দিই তাহলে আমরা মার্কস পাবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো নেক্সট যে বিষয়টি রয়েছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা থেকে একটি কোশ্চেন আসে বিভিন্ন একাডেমিক অ্যান্ড আদার্স এক্সামে। সো এই দুইটি বিষয়কে খুবই গুরুত্ব দিয়ে দেখবে। এছাড়াও আরো 2-3টি নিয়ম রয়েছে, বাট এই দুইটা থেকে কোশ্চেন সবসময় এসে থাকে। সো এখানে দেখো মেইন ভার্ব, আমরা প্রত্যেকেই তো জানি মেইন ভার্ব কোনগুলো, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, গো, প্লে, কাম, এক্সেট্রা। এই ভার্বগুলো হচ্ছে মেইন ভার্ব, অ্যান্ড মাঝে মাঝে বিভিন্ন অক্সিলারি ভার্বও বাক্যে মেইন ভার্ব হিসেবে কাজ করে। সো এটাও তোমরা মনে রাখবে। আমরা যখন মেইন ভার্ব যুক্ত বাক্য দেখবো, এখানে একটু প্যাচ আছে, অবশ্যই এটা ধরতে হবে। এখানে 3 ভাবে কোশ্চেন হয়ে থাকে, অনলি V1 আর V1 এর সাথে এস বাই এস অ্যান্ড V2, দ্যাট মিনস পাস্ট টেন্সে এসে থাকে কোশ্চেনটা। দেখো শুরুতে আমরা ডু, ডাজ, ডিড, অথবা এই যে এখানে একটু নোট করে দিয়েছি, এখানে আমাদের মনে রাখতে হবে যদি হ্যাবোধক থাকে, নাবোধক করলে আমাদের কি এই ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করতে হবে। একটু এখান থেকে এখানে মনে রাখবে, শুরুতে আমাদের হয়তোবা যখন নাবোধক আসবে আমাদের আনসারটা কি হবে, হয়তোবা ডু, হয়তোবা ডাজ, হয়তোবা ডিড। বাট যখন হ্যাবোধক আসবে হয়তোবা ডোন্ট, হয়তোবা ডাজেন্ট, হয়তোবা ডিডেন্ট। তাহলে শুরুতে আমরা এইগুলো ব্যবহার করব। অ্যান্ড দেখো প্রদত্ত বাক্যের সাবজেক্ট আগের মতোই, প্লাস ভার্বের বেস ফর্ম বলবে। বেস ফর্ম, আমরা বেস ফর্ম বলতে বুঝাই একদম পৃথিবীর শুরু থেকে ভার্বটা যেভাবে তৈরি হয়েছে। যেমন এখানে আমরা প্লে কথা যদি বলি, প্লেস বলা যাবে না, আমাদের বেস ফর্ম হচ্ছে প্লে। আমাদের এখানে ইটস বলা যাবে না, বেস ফর্ম হচ্ছে ইট, রিমেম্বার ইট। সো এখানে বেস ফর্মটা ব্যবহার করব, প্লাস বাকি অংশ। অ্যান্ড লাস্টে যেন কি দিতে হয়, ইন্টারোগেটিভ মানে কি, কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ মানে কি, কোশ্চেন মার্ক। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট নোট প্রত্যেকের জন্যই, আমাদের যদি V1 থাকে, কোনো এস বাই এস নাই, V2 নাই, তাহলে অবশ্যই ডু অথবা ডোন্ট, ডু অথবা ডোন্ট। আর ভার্বের সাথে যখন এস বাই এস থাকবে, খাইছো ধরা, এখানে এস বাই এস থাকলেই ডাজ অথবা ডাজেন্ট, ডাজ অথবা ডাজেন্ট। অ্যান্ড খুবই সহজ, যদি পাস্ট টেন্সে চলে আসে আমাদের আনসারটা হয়ে যাবে হচ্ছে ডিড অথবা ডিডেন্ট, ডিড অথবা ডিডেন্ট। আই হোপ তোমরা অনেক অনেক ভালো করে বুঝতে পেরেছো বিষয়টি। ফর এক্সাম্পল এখানে একটু খেয়াল করে দেখো, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এখানে লার্ন কোনো এস বাই এস যোগ আছে, লার্ন আছে নেই, তার মানে এটা অনলি V1 আছে। অ্যান্ড দেখো এখানে বাক্যটা কি আছে, হ্যাবোধক। বাক্যটা কি আছে, আমরা ইংরেজি শিখি। তাহলে হ্যাবোধক থাকলে যেন কি হয়, নাবোধক, নাবোধক থাকলে হ্যাবোধক। সো এখানে আমরা যখন V1 থাকবে ডু অথবা ডোন্ট, দেখো এখানে হ্যাবোধক ছিল, এজন্যই কি হয়েছে, ডোন্ট ব্যবহার হয়েছে। অ্যান্ড আমাদের প্রদত্ত সাবজেক্ট ছিল হচ্ছে উই, দেখো এখানে উই ব্যবহার করেছি, প্লাস বাকি অংশ মূল ভার্ব বেস ফর্ম, তো এখানে আর কোনো সমস্যা নেই, বেস ফর্মে আছে। লাস্টে যে যেন কি দিতে হয়, এখানে একটু খেয়াল করে দেখেন, লাস্টে অবশ্যই আমাদের কি ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আমরা যদি কোয়েশ্চেন মার্ক ব্যবহার না করি তাহলেই ধরা খেয়ে যাব, কোনো লাভ নাই। অবশ্যই কি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ক্লিয়ার? অ্যান্ড দেখো এখানে আরো একটি এক্সাম্পল দেখো, হি রাইটস আ লেটার। এখানে ভার্বের সাথে কি আছে, এস বাই ইএস আছে, এখানে এস আছে, কি আছে, কি আছে, এখানে ভার্বের সাথে এস রয়েছে। সো এখানে আমাদের যখনই এসটা দেখবো আমরা আমাদের শুরুতেই ডাজ নিয়ে নিব। অ্যান্ড পরবর্তীতে দেখো বাক্যটা পরিপূর্ণই হ্যাবোধকে আছে,
আর বেশিরভাগ সময় হচ্ছে মেইন ভার্ব যুক্ত বাক্যটা হ্যাঁ বোধকে এসে থাকে। সো ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্টই ব্যবহার হয়। তারপর আমাদের একটু দেখে নিতে হবে। দেখো এখানে রাইট ছিল, অ্যাজ বাই এস থাকলে কি শুরুতে ডাজ, এই যে এখানে অ্যাজ বাই এস দেখলে কি ডাজ অথবা ডাজেন্ট, ডাজ অথবা ডাজেন্ট। তাহলে এখানে হ্যাঁ বোধক থাকার জন্য আমাদের কি ডাজেন্ট করতে হয়েছে। দেন প্রদত্ত বাক্যের সাবজেক্ট যেন কে ছিল, এখানে সাবজেক্ট ছিল হচ্ছে হি। দেখো আমি এখানে হি ব্যবহার করেছি। দেন মূল ভার্বের বেস ফর্ম, দেখো এই বেস ফর্মটা এখানে ব্যবহার করতে হবে। মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করলাম। রাইটস নেই কিন্তু একটু খেয়াল করে দেখো আমি ব্যবহার করেছি কি, ব্যবহার করেছি হচ্ছে রাইট, অনলি রাইট। দেখো রাইট ব্যবহার করেছি এখানে। অ্যান্ড বাকি অংশ আর লেটার, লাস্টে আমরা ব্যবহার করেছি কোয়েশ্চেন মার্ক। অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, না ব্যবহার করলেই ধরা খাইছো। অ্যান্ড যদি কখনো পাস্ট টেন্সে ভি টুতে দেখো, যেমন প্লেট দিয়ে কোনো প্লেট, ওয়েন্ট এই টাইপের কোনো বাক্য দেখলে শুরুতে ডিড অথবা ডিডেন্ট, হ্যাঁ বোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হ্যাঁ বোধক। তোমরা প্রত্যেকেই বিষয়টি ক্লিয়ার হয়েছো। অ্যান্ড আমাদের এই যে নিয়মটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা থেকে কোয়েশ্চেন মাস্ট এসে থাকে একটা বিভিন্ন একাডেমিক অ্যান্ড আদার এক্সামগুলো যেগুলো রয়েছে ওগুলোতে। অবশ্যই তোমরা মনে রাখবে, খুবই গুরুত্ব দিয়ে। আর এই নিয়মগুলা এত সহজে এখানে অর্গানাইজ করে দেওয়া হয়েছে, তোমরা বুঝতেই পারছো। সো ইজিলি যেন তোমরা এইভাবে প্রতিটি টপিক ইনশাল্লাহ গ্রামারের পেয়ে যাও। এজন্য আমার ক্লাসটা অবশ্যই কি সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড বেল আইকনটা অন করে দাও যেন সবার আগে তুমি ক্লাসটি পেয়ে যাও। দেখো এখানে আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আমাদের অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরির মোস্ট ইম্পর্টেন্ট দুইটি রুলস রয়েছে, যেটা প্রায় এক্সামে এসে থাকে। হয়তো বা কোনো একটা বাক্য এ এন ডি অথবা শুধু ভেরি যুক্ত। সো প্রথম যে বিষয়টি আছে দেখো, এ এন যুক্ত অ্যাসার্টিভকে আমরা এক্সক্লামেটরি করব। আমাদের যখনই বাক্যের মধ্যে এ এন ডি, যদি আমি এখানে টিএইচ এর বিষয়টা দিই, ওইটা দিয়েও করা যায়, ওইটা দিয়েও করা যায়। আমার প্র্যাকটিস ক্লাস আমি ব্যতিক্রম যে বিষয়টি আছে অবশ্যই দেখাবো। অ্যান্ড এখানে যখনই তোমরা এ অথবা এন দেখবা, এখানে ভুল করে প্রায় স্টুডেন্ট ভুল করে থাকো, ভেরি দেখলেই আমরা হাউ ব্যবহার করে ফেলি। বাট এ এন আছে কি না, এ এন আছে কি না এটি দেখতে হবে। এ এন যখন থাকবে আর কোনো কথা নাই, ভেরি থাক, যাই থাক, যা কিছুই থাক, গ্রেট থাক, আমাদের এখানে শুরুতে হোয়াট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে শুরুতে? অবশ্যই কি হোয়াট ব্যবহার করতে হবে, আর কোনো কথা নাই। এ এন দেখছো মানেই হোয়াট। অ্যান্ড যে বিষয়টি করতে হবে, এই যে এ অথবা এন, এইটা থেকে একদম শেষ পর্যন্ত লিখবো, এটা থেকে শেষ পর্যন্ত শুধু মাঝে যে ভেরি বা গ্রেট থাকবে ওইটা আমাদের তুলে দিতে হবে। অ্যান্ড যে বিষয়টা আছে, তারপরে প্রথম থেকে ভার্ব পর্যন্ত, ভার্ব হিসেবে থাকে কি, হয়তো বা অক্সিলিয়ারি ভার্ব, বিশেষ করে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এটা থাকে, হয়তো বা বিভিন্ন মেইন ভার্ব, যেইটাই আসুক আমরা এ এন থেকে শেষ পর্যন্ত লিখবো, মাঝখানে ভেরি বা গ্রেট তুলে দিব। অ্যান্ড ওইটা হয়ে গেলেই শুরু থেকে আমরা কি যে প্রথম থেকে ভার্ব পর্যন্ত, প্রথম থেকে ভার্ব পর্যন্ত যদি না বুঝো তোমরা মনে রাখো আর্টিকেলের আগ পর্যন্ত। আর্টিকেল বলতে কি এ অথবা এন এর আগ পর্যন্ত লিখলেই হবে। অ্যান্ড লাস্টে যেটা অবশ্যই করতে হবে, যেমন ইন্টারোগেটিভ বানাইছিল অবশ্যই কি দিছিল জানো, এই যে কোশ্চেন মার্ক। বাট এইখানে তুমি যদি এইটা না দাও ইন্টারোগেশন সাইন, তাইলে কিন্তু ধরা খাইছো। এটা না দিলেই কষ্ট করে লাভ নেই, কোনো অবশ্যই তোমাকে উল্টাই ব্যবহার করতে হবে, একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, আই রে অনেক কষ্ট করে কি উল্টাই দিতে হবে, যদিও কষ্ট হবে না, একটু মজা করলাম। অবশ্যই এখানে এক্সক্লামেশন সাইনটা ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের কি
এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে হবে। আমি আবার বলি, এ এন দেখলে আমাদের শুরুতেই কি হোয়াট, আর কোনো কথা নেই। তারপরে এ এন থেকে শেষ পর্যন্ত লিখবো বাক্যে, শুধু মাঝের এই যে এখানে নোট করে দিচ্ছি ভেরি বা গ্রেডটা উঠে যাবে। ভেরি বা গ্রেড কি হবে? উঠে যাবে। অ্যান্ড আর একটা জিনিস গুরুত্ব দিয়ে মনে রাখবা, যখন আমরা ভেরি বা গ্রেড তুলে দিব, এর পরের যে ওয়ার্ডটা আছে ওটা কি ভাওয়েল যুক্ত ওয়ার্ড নাকি কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড, ওইটা অনুসারে কিন্তু আবার এ অথবা এন এর পরিবর্তন হয়। এ অথবা এন এর কি পরিবর্তন হয়। সো অনেক গুরুত্ব দিয়ে মনে রাখবা, আমরা ভেরি বা গ্রেড তোলার পরে দেখব ভাওয়েল যুক্ত ওয়ার্ড আসছে না কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড আছে। কনসোনেন্ট যুক্ত থাকলে কোনো কথা নেই, কারণ ভেরি বা গ্রেডের আগে এই বসে, ওই এই থাকবে। বাট ভাওয়েল যুক্ত ওয়ার্ড আসলে কিন্তু এ আর থাকবে না। সো অবশ্যই এখানে এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। দিস ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। এই বাক্যের মধ্যে ভেরি আছে। অনেকে কি করো, ভেরি দেখার সাথে সাথে হাউ দিয়ে ফেলো। নো, দিস ইজ রং ওয়ে। তোমাকে দেখতে হবে বাক্যের মধ্যে হচ্ছে এ অথবা এন আছে কিনা। যদি এ অথবা এন দেখো আর কোনো কথা নাই, আমাদের কি ব্যবহার করতে হবে শুরুতেই? হোয়াট। এই যে আমি দেখো ওই বাক্যে কি ছিল, এ এন ছিল অথবা এ ছিল, এই কারণে আমি শুরুতে কি ব্যবহার করেছি? হোয়াট। অ্যান্ড যে বিষয়টা আছে বলেছিলাম যে এ এন থেকে শেষ পর্যন্ত, এ এন থেকে শেষ পর্যন্ত। দেখো আমি এখানে একদম কি ভেরি বা গ্রেড তুলে দিব প্রথমে, তারপরে এ থেকে শেষ পর্যন্ত লিখছি যে গার্ডেন। এখানে গার্ডেন পর্যন্ত দেখো শুধু ভেরি বিউটিফুল গার্ডেন ছিল, ভেরি অবশ্যই তুলে দিতে হবে। সো আমি এখানে গার্ডেন পর্যন্ত লিখলাম। তারপরে যেন কি বলেছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত কি ছিল? দিস ইজ, সরি, প্রথম থেকে ভার্ব পর্যন্ত। দিস ইজ, দেখো দিস ইজ লিখেছি। এন্ড লাস্টে যেন কি দিতে হয়? এক্সক্লেমেশন সাইন। অবশ্যই আমি এটা দিয়েছি। আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারছো। এন্ড যে বিষয়টি গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে, দেখো যখনই ভেরিটা তুলে দিলাম, বিউটিফুল কি কনসোনেন্ট যুক্ত ওয়ার্ড আছে না? এখানে যদি এক্সিলেন্ট থাকতো, এক্সিলেন্ট, তাইলে কিন্তু এখানে আমাদের ভেরি তুলে দিয়ে দেওয়ার পরেও আনসারটা কি হতো? এ রাখলে হইতো? অবশ্যই এখানে এন ব্যবহার করতে হতো, কারণ এক্সিলেন্টটা হচ্ছে ভাওয়াল যুক্ত ওয়ার্ড। আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টা। এই যে এখানে আমি একটু ব্যতিক্রম বিষয়টা দিয়ে রাখছি, একটু পরে বোঝাচ্ছি। অ্যান্ড আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি দুইটা নিয়ম আছে, শুধু ভেরি যুক্ত। নেক্সট যে নিয়মটা, শুধু ভেরি, কোনো কথা নাই, শুধু ভেরি, এ আর নাই মানে শুধু ভেরি আছে। শুধু ভেরি যুক্ত এক্সক্লেমেটরিকে যখন আমরা গঠন করব অ্যাসার্টিভ যুক্ত সেন্টেন্সকে এক্সক্লেমেটরি, তখন কিন্তু শুরুতে আমাদের কি আনতে হবে? হাউ আনতে হবে। শুরুতে কি আনতে হবে? অবশ্যই হাউ। আর এ এন দেখছো মানেই কি, তোমাকে অবশ্যই কি হোয়াট আনতে হবে, যতই ভেরি থাকে। বাট যখন কোনো বাক্যে শুধু ভেরি থাকবে, শুধু ভেরি, আমরা আগে শিওর হয়ে নিব শুধু ভেরি আছে কি না, অথবা এ এন আছে কি না। এই দুটা যদি এনশিওর করতে পারি তাহলে এখানে ভুল হবে না। বিকজ আমি অনেক সহজ করে বিষয়টা এখানে দেখিয়েছি, তোমরা অবশ্যই কি অতি সহজেই ধরতে পারবে। অ্যান্ড যে বিষয়টা দেখো, এটা অনেক সহজ। ভেরিয়ের পর থেকে শেষ পর্যন্ত লিখবা, ভেরিয়ের পর থেকে শেষ পর্যন্ত লিখবা, অ্যান্ড প্রথম থেকে ভাগ পর্যন্ত। তাহলে আমরা শুরুতে কি দিব? শুধু ভেরি যুক্ত বাক্যে শুরুতে হাউ, অ্যান্ড ভেরি থেকে শেষ পর্যন্ত। প্লাস দেখো প্রথম থেকে ওই যে বিভিন্ন অক্সিলারি ভার্ব বা মেইন ভার্ব যেটা আসুক আমরা লিখবো, প্লাস লাস্টে কি দিতে হবে? এই যে একটা কথা, সেটা হলো এক্সক্লেমেশন সাইন। এটা না দিলে আমাদের ভুল, আর কোনো কথা নাই, কোনো মার্ক পাবে না। ফর এক্সাম্পল, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। একটু বুঝো, আগের বাক্যটাই কিন্তু এখানে এ ছিল অ্যান্ড ভেরি ছিল, বাট এইখানে দেখো শুধু কি আছে? ভেরি আছে। শুধু কি আছে? ভেরি। সো আর কোনো কথা আছে? আমাদের এক্সক্লেমেটরি করতে দিচ্ছে, আমাদের শুরুতে কি আনতে হবে? হাউ। অ্যান্ড ভেরি এর পরের অংশ দেখো, বিউটিফুল কথাটা ছিল, আমি বিউটিফুল নিছি। প্রথম থেকে ভার্ব পর্যন্ত কি ছিল? দেখো দ্য বার্ড ইজ, দ্য বার্ড ইজ, দেখো আমি এখানে দ্য বার্ড ইজ ব্যবহার করেছি। প্লাস আমাদের একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এক্সক্লেমেশন সাইন
ইউজ করা, অ্যান্ড সেটি দিয়েছি। আই হোপ তোমরা বিষয়টি অনেক অনেক ভালো করে বুঝতে পেরেছো। এই যে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে যে বিশেষ করে এক্সামে এসে থাকে যে বিষয়গুলা, এটা আজকে আমি তোমাদের অনেক সহজে বুঝিয়ে দিয়েছি। তোমরা এটা অনেক সুন্দর করে নোট করে রাখবে খাতায়। অ্যান্ড ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউব প্লাস ফেসবুক যেখানেই যাও না কেন কমেন্ট করবে। অ্যান্ড কোন ক্লাসগুলো চাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার পরবর্তী ক্লাসটা থাকবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এক্সামে সব থেকে বেশি এসে থাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সো stay connected with me for the next class. Thank you very much for watching this class. Allah Hafiz.